আসসালামু আলাইকুম। কোথায় যেন পড়েছিলাম, ঠিক মনে করতে পারছি না। তবে পড়েছিলাম যে একটি দেশের জনগণের চরিত্র অনুযায়ী সেই জনপদের বা সেই দেশের নেতা নির্বাচিত হয়। তাহলে এই কথাটি যদি, এই প্রবাদটি যদি ১ মিনিটের জন্য মেনে নেই, তাহলে মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো হলো যে ওই নেতাকে যদি প্রশংসা করতে চাই, তাহলে জনগণকেই প্রশংসা করতে হবে। আর ওই নেতাকে যদি দোষী সাব্যস্ত করতে চাই, আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাই, তাহলে জনগণকে আগে দোষী সাব্যস্ত করতে হবে। কারণ ওই দেশের বা ওই জনপদের জনগণের চরিত্র অনুযায়ী ওই নেতা নির্বাচিত হয়েছে। তাহলে যদি তাই হয়, তাহলে নেতার দোষ ধরবার আগে তো জনগণের দোষ ধরা উচিত। জনগণকে দোষী সাব্যস্ত করা উচিত। কিন্তু এখানে একটি ঐতিহাসিক সত্য অথবা ইনভালস অফ ট্রুথ, চিরন্তন সত্য একটি ব্যাপার আছে, যেটি ধারাবাহিকভাবে আসছে। এই যেমন ধরুন, যখন মানুষ জঙ্গলে বসবাস করত, তখন হয়তো ৫০ জনের একটা গ্রুপ, ৫০ জন মানুষ মিলে একটি হরিণ শিকার করে, যে যার মতো করে যতটুকু লাগে, কেউ কমও নিত না, কেউ বেশিও নিত। যার যতটুকু প্রয়োজন ততটুকু মাংস তারা নিজেরা ভাগ করে নিত এবং খেত। এভাবে তাদের জীবন জীবিকা চালাতো। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল ওই ৪৯ জনের মধ্যে একজন মানুষ, হয়তো সে দৈহিকভাবে শক্তিশালী, হয়তো সে বুদ্ধি গতভাবে অন্যদের তুলনায় উম শক্তিশালী, বেশি বুদ্ধিমান, অথবা অন্যান্য কোনো কৌশলগত কারণে অন্যদের তুলনায়, ওই ৪৯ দের তুলনায় আলাদা। সুতরাং এই যে আলাদা, এই যে পাওয়ারফুল, এই যে শক্তিশালী, এইটি সে কাজে লাগিয়ে ওই ৪৯ জনকে দিয়ে সে শিকার করাতো এবং ওই শিকারের মাংসটুকু সে বসে বসে খাওয়া শুরু করলো। সেখান থেকে শুরু হলো কৌশল, রাজনীতি বা শক্তি প্রদর্শনের পালা। সেই শক্তি চলছেই, চলে আসছে। আমরা উম ধারাবাহিকভাবে সেই শক্তির ক্রমবিকাশ দেখতে, দেখতে আজকের এই পর্যায়ে এসেছি। তো এই শক্তিমানরা বা এই ধরনের লোকেরা নেতা বলা হচ্ছে এদেরকে। এদেরকে সর্দার বলা হচ্ছে, ওস্তাদ বলা হচ্ছে, গুরু বলা হচ্ছে, পীর বলা হচ্ছে, মৌলানা বলা হচ্ছে। সুতরাং এরা কখনোই এই সাধারণ জনগণের সামনে, শব্দটি যেটা বসায় সেটি হলো সাধারণ। জনগণের সামনে কখনো আমরা লিখেছি অসাধারণ জনগণ? না, আমরা সাধারণ জনগণ লিখেছি। কিন্তু কোনো নেতার ক্ষেত্রে কি সাধারণ নেতা লিখি? আমরা লিখি অসাধারণ নেতা। আমরা মানে শক্তিশালী নেতা। তার মানে ওই নেতা কিন্তু সাধারণ না। নেতা অসাধারণ। নেতা অন্যদের তুলনায় আলাদা। নেতা অন্যদের তুলনায় শক্তিশালী। নেতা অন্যদের তুলনায় কৌশলী, চৌকস। বিভিন্নভাবেই তারা অন্যদের তুলনায়, অর্থাৎ জনতা, সাধারণ জনগণের থেকে তারা আলাদা। তো এই যে যারা নেতা, এই যে যারা পাওয়ারফুল মানুষ, শক্তিশালী মানুষ, ইনারা কখনোই তাদের এই যে বসে, বসে খাবার যে ব্যাপারটি, এরা যে সুবিধাগুলো ভোগ করত, সেই সুবিধাগুলো থেকে কখনোই নিজেদেরকে বঞ্চিত করতে চায়নি। ফলশ্রুতিতে যুগে, হাজার, হাজার বছর ধরে তারা জনগণকে বিভিন্নভাবে সাধারণ বানিয়ে রেখেছে। তারা যেহেতু ক্ষমতাশীল, তারা যেহেতু ক্ষমতায় থাকে, তাদের সেই ক্ষমতা যন্ত্র, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণকে তারা সাধারণ জনগণে পরিণত করে রেখেছে। সেটি শিক্ষা পদ্ধতি হোক, সেটি ভয়ভীতি দিয়ে হোক, সেটি ধর্ম দিয়ে হোক, বিভিন্নভাবে তারা জনগণকে সাধারণ জনগণ করে রেখেছে। আর এই সাধারণ জনগণ করে রাখার মধ্যে দিয়েই এইসব পাওয়ারফুল মানুষরা যুগে, হাজার, হাজার বছর ধরে পার করে আজকের এই দিন পর্যন্ত এসেছে। এই এ পাওয়ারের আ সর্বশেষ যদি উন্নত সংস্করণের কথা বলি, তাহলে হয়তো বলব যে আইনের শাসন। আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই সকল মানুষ সমান হয়ে যাবে। সমাজতন্ত্র কায়েম হলে সকলে সমান হয়ে যাবে। সাম্যবাদ কায়েম হলে সকলে সমান হয়ে যাবে। গণতন্ত্র হলে সকলে স্বাধীনতা পাবে। সকলে সকলের মতো করে বাঁচবার অধিকার পাবে। এইরকম তন্ত্র-মন্ত্র বিভিন্নভাবে এসেছে। কিন্তু পাওয়ারফুলরা তাদের পাওয়ারটাকে কখনোই তারা হাতছাড়া করেনি। এই যে আইনের শাসনের কথা বলছিলাম, আইন সেখানেও দেখা যাবে, আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে পাওয়ারফুলদের জন্য আইন। পাওয়ারফুল যারা শক্তিমান তাদের জন্য আইন। তারাই বিভিন্নভাবে আইনকে ঘুরাতে পারে, পাল্টাতে পারে, বদলাতে পারে, রদবদল করতে পারে। তারাই করছে। হ্যাঁ, তারা দেখাচ্ছে জনগণের জন্য করছে, দেশের জন্য করছে, কল্যাণের জন্য করছে। কিন্তু শেষ অবধি কি হচ্ছে? ওই পাওয়ারগুলো তাদের পক্ষেই ইউজ হচ্ছে। সুতরাং এই পাওয়ারফুল মানুষরা কখনোই তাদের পাওয়ারটাকে হারাতে চায়নি। এই যেমন ধরুন যে হিটলার, হ্যাঁ? হিটলার যদি উম হেরে যেত, আ যদি জিতে যেত, তাহলে পৃথিবীর সবথেকে বড় মহানায়কের নাম হলো হিটলার। কিন্তু হেরে গেছে জন্য আজকে পৃথিবীর সবথেকে বড় ভিলেনের নাম হলো হিটলার। আচ্ছা, ১৯৭১ সালে যদি বঙ্গবন্ধু হেরে যেত, তাহলে?
পাকিস্তানের ইতিহাসে সবথেকে ঘৃণিত ব্যক্তিটা হতেন তিনি। কিন্তু আজকে উনি জয়ী হয়েছেন। নচিকেতার সেই গান যে বিজয়ীরা ভগবান এখানেতে পরাজিতরাই পাপী। তার মানে এই পৃথিবীটা বিজয়ীদের জন্য। সেই কারণে ডারউইন কিংবা আ উম হিটলার কিংবা আরো অনেকেই একটা কথা বলেছে যে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। শক্তিমানদের জন্য পৃথিবী, দুর্বলদের জন্য নয়। এই পৃথিবীটা শক্তিশালীদের জন্য। এই পৃথিবীটা জয়ীদের জন্য, হিরোদের জন্য। যারা হিরো তারা, তাদের জন্য। এটি সাধারণভাবে দেখা যায়। আপনি একটা সিনেমা দেখেন, যুদ্ধের সিনেমা দেখেছেন? যুদ্ধের সিনেমাতে যখন ক্যামেরা লং শট দেয়, অনেক দূর থেকে যখন ক্যামেরা ধরে, তখন হাজার, হাজার ২ পক্ষের সৈন্য মারামারি হচ্ছে। কে মরছে, কে ইয়া করছে, কার বুকে তীর লাগছে, এগুলো নিয়ে আমরা যারা দর্শক তাদের মধ্যে কোনো রকম কোনো প্রভাব পড়ে? ইস, আস, উহ এরকম করি? বা খারাপ লাগা কিংবা উল্লাস করা এগুলো করি? মোটেও না। এগুলো পিঁপড়ার মতো মরছে। এগুলো নিয়ে কোনো আমাদের আবেগ অনুভূতি কিচ্ছু নেই। হুম? সাবিনা ইয়াসমিনের একটা গানে এরকম বলা হয়েছে, "হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লিখার হবে না।" তো এরকম ইতিহাসে মুক্তিযুদ্ধের সময়ও এরকম লাখো, লাখো, হাজার, হাজার মানুষ আত্মাহুতি দিয়েছে। তাদের সবার ইতিহাস কিন্তু আমরা সংরক্ষণ করতে পারিনি। কিন্তু ঠিকই আমরা বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক খেতাব এদের যারা আছে তাদেরকে কিন্তু সেলুট করছি। বা যারা মুক্তিযুদ্ধে অ্যা সার্টিফিকেট নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার না? মায়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে ছেলে সার্টিফিকেট নেয়, হ্যাঁ? সন্তান সার্টিফিকেট নেয়। তো এ এই যে আম আমরা যুগে, যুগে যেটা দেখছি যে অ্যা ওই যুদ্ধক্ষেত্রের কথাতেই ফিরে আসি। কিন্তু ওই যুদ্ধক্ষেত্রে যখন ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে আসে, যখন দেখা যায় যে কোনো একটা বন্দুকের গুলি কিংবা একটা তীর নায়কের বুকে এসে লাগলো অথবা নায়কের মায়ের লাগলো অথবা নায়কের বইয়ের উপরে অ্যা অ্যা তীর বা গুলিটা পড়েছে, তখন আমাদের আত্মা একদম কেঁদে উঠেছে। হু, হু করে উঠেছে। আহাহা! উহু, হু, হু করে উঠেছি। সুতরাং এই যে এই যে তাদের জন্য, তাদেরকে দেখা বাকিগুলো তো সাধারণ। বাকিগুলো তো এমনি আসছে, এমনি চলে যাচ্ছে এই। অসাধারণদের জন্যই সব। এখন জানাজাতেও দেখবেন যে আ যত বড় হারামজাদা তত বড় জানাজা। ভালো মানুষের জানাজা যে তা হয় না তা কিন্তু না। তো যাই হোক যেটি বলছিলাম সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। শক্তিমানদের জন্য পৃথিবী, দুর্বলদের জন্য নয়। তো এই যে এই করে, করে যে পাওয়ার গেমটা চলছে, পাওয়ার পাওয়ারই শেষ কথা। তাহলে যদি সেটাই হয় তাহলে হাজার বছর ধরে সেই জঙ্গল থেকে আজকের এই ২০২৪ সাল পর্যন্ত কি এই খারাপ পাওয়ার, এই ব্যাড পাওয়ারের চর্চার মধ্যে দিয়ে আমরা এই সভ্যতার এই জায়গায় এত উন্নত হলাম? না, মোটেও না, মোটেও না। ধর্মীয়ভাবেও দেখেন, ধর্মীয়ভাবে যদি দেখি যে এই মানুষ, এই জনপদকে, এই পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাতে, সত্যের পথ দেখাতে, সুন্দর জীবন দিতে মানে নবী, রসুল, পয়গম্বর, আউলিয়া এরা এসছে। বিভিন্ন ধর্মে এই ধরনের সব মহা ঋষি, মহাজ্ঞানীরা এসছে। আবার যদি উম ইন জেনারেল চোখে দেখি তাহলে দেখব যে নেলসন ম্যান্ডেলা কিংবা চে গুয়েভারা কিংবা এই ধরনের মহান ব্যক্তিরাও বঙ্গবন্ধু এরকম মহান ব্যক্তিরাও এই পৃথিবীতে এসেছে। কিন্তু এই লোকগুলো কিন্তু একদম রুট লেভেল থেকে এসছে। এরা কিন্তু সাধারণ ছিল। তাহলে এই সাধারণ লোকগুলো শক্তিশালী হলো কি করে? মূলত যে কথাটা বলছিলাম শক্তিশালী। নেতা একটা চরিত্র। করিম, রহিম উনি নেতা। উনি কিন্তু শক্তিশালী না। উনি নেতা যখন তখন শক্তিশালী। মানে আমরা যখন সকলে মানছি। তাহলে এখানে শক্তিশালী বিষয়টি শব্দটা আমি উম আ আমি বলছি আরকি। মানে পাওয়ারের কথাটা বলছি। তাহলে এই যে বঙ্গবন্ধু, এই যে নেলসন ম্যান্ডেলা বা আরো যেসব চে গুয়েভারা বা নেলসন ম্যান্ডেলা বা আরো আ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যেসব নবী, রাসূল, পয়গম্বররা এই দুনিয়াতে এসে আ মানব মুক্তির জন্য কাজ করেছে। তারা তাহলে এই সভ্যতাকে অ্যা মানে সুন্দর এই জায়গায় নিয়ে এসছে। প্রকৃতি কখনোই মানে ভারসাম্য রক্ষা করে না এমনটা দেখা যায় না। প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করে। সমস্ত খারাপ শক্তি দিয়েই যদি পৃথিবী এতদিন ধরে চলে আসতো তাহলে এই পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত। এই পৃথিবী ধ্বংস না হওয়ার পেছনে কারণ হলো মহান শক্তিরাও এসেছে। তো সেই মহান শক্তিগুলো এরা তো একদম রুট লেভেলের মানুষ। তাহলে এরা কেমন করে শক্তিশালী হলো? এই জন এই শক্তিশালী হওয়ার পেছনে কারণটা কি? কারণ এদের পেছনে জনগণ ছিল। তাহলে জনগণ আবার কখন শক্তিশালী হলো? জনগণ যখন এক জায়গায় হয়েছে। আমরা বলি না জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তখন শক্তিশালী। মানে সবকিছুর থেকে শক্তিশালী। যখন জনগণ সকল ক্ষমতার উৎস হয়ে যায়। যখন জনগণের মধ্যে শক্তির আধারটা কোথায়? শক্তি লুকায়িত কোথায়? যখন জনগণ এক হয়ে যায়। জনগণ যখন
একটা বিষয়ের সাথে একটা মতের সঙ্গে যখন একমত হয়ে যায়, তখন তারা ওই জমিদারতন্ত্র ভেঙেছে, জারতন্ত্র ভেঙেছে, পাদ্রীতন্ত্র ভেঙেছে, রাজতন্ত্র ভেঙেছে, সমস্ত ভেঙে ভেঙে আজকের এই জায়গায় এসছে। এটা জনগণ করেছে। এই জনগণ থেকে উঠে আসা কোনো নেতাই করেছে। সুতরাং জনগণকে একাট্টা করতে হয়েছে। জনগণ একাট্টা হয়েছে। এই আমার হাতের যে ৫ টা আঙ্গুল, আঙ্গুলের আলাদা, আলাদা একটা আলাদা, আলাদা শক্তি আছে। কিন্তু ৫ টা আঙ্গুল যদি এক জায়গায় করে নিই, তাহলে একটা ঘুষিতে রূপান্তরিত হচ্ছে। এটা একটা আঙ্গুলের থেকে একটি ঘুষির শক্তি অনেক বেশি। তার মানে জনগণ ঠিক সেরকম। জনগণ যদি আ নিজেদের মধ্যে উম নিজেদের মধ্যে এই শক্তিটি আ নিয়ে আসে, একত্রিত হয়, তাহলে আমরা দেখব যে আমরা শক্তির আধার হয়ে গেছি। এই কথাটি আজকে এই কারণে বলছি যে এটি তো বড় অর্থে বললাম। আমি ২-৩ দিন ধরে যে পোস্টগুলো দিচ্ছিলাম, সেখানে অনেক আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমার ইনবক্সে কিংবা আমার পোস্টেও বিভিন্নভাবে লিখছে যে, "দলের এই ক্রান্তিকালে, দলের এই বিপদ মুহূর্তে এগুলো কেন বলছেন?" সেইসব নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি বানালাম। আগামীকাল আমরা কেন লিখছি, কেন এইসব সুবিধাবঞ্চিত ত্যাগী নেতাকর্মীরা এই মুহূর্তে একত্রিত হব, কেন তাদের এই নষ্ট চরিত্র, এইসব বদমাশ নেতাদেরকে মুখোশ খুলে ফেলে সামনের দিকে সামনে টেনে নিয়ে আসবো, সেটি বলবার জন্য আগামীকালে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।